যুক্তিবিদ্যা প্রথম পত্রের ২৭তম ক্লাসে তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ আনিসুর রহমান, প্রভাষক যুক্তিবিদ্যা, বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজ, নাওডাঙ্গা, ফুলবাড়ী, কুড়িগ্রাম। ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুকস বোর্ড অর্থাৎ এনসিটিবি কর্তৃক অনুমোদিত সিলেবাসের আলোকে রচিত যুক্তিবিদ্যা প্রথম পত্রের আজ হলো ২৭তম ক্লাস। আজকের অধ্যায়ে দেখো তোমরা যুক্তির উপাদান অর্থাৎ অধ্যায় নম্বর ৩। এই অধ্যায়ে মোট ক্লাস হবে কয়টি? ১২টি ক্লাস হবে এই অধ্যায়ে। দেখো তৃতীয় অধ্যায়ের পাঠ পরিকল্পনা আমি প্রতি ক্লাসেই তোমাদেরকে দেখিয়েছিলাম, জাস্ট রিমাইন্ডার তোমাদেরকে দেখাচ্ছি আবারও, তাহলে তোমাদের খুব ক্লাসগুলো করতে খুব সুবিধা হবে। দেখো পদ ও বাক্য প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, অর্থাৎ এই ৬টি ক্লাস আমাদের হয়েছে, ইতিমধ্যেই হয়েছিল এবং পর্যায়ক্রমে হয়েছিল, এই শিরোনাম অনুযায়ী হয়েছে। তো আজ আমাদের সপ্তম ক্লাস অর্থাৎ অবধারণ ও যুক্তিবাক্য। তারপর অষ্টম ক্লাস যুক্তিবাক্যের গঠন, ৯ নম্বর বাক্যের শ্রেণীবিভাগ, ১০ নম্বর হলো বাক্যকে যুক্তিবাক্যে রূপান্তর, ১১ নম্বর যুক্তিবাক্যের পদের ব্যাপ্তি এবং ১২ নম্বর ক্লাস হবে এ, ই, আই এবং ও বাক্যের পদের ব্যাপ্যতা। অর্থাৎ এই ১২টা ক্লাস আজ আমাদের সপ্তম ক্লাস। সপ্তম ক্লাসের বিষয় অবধারণ ও যুক্তিবাক্য। আমরা আজকে শিখব অবধারণ কাকে বলে এবং যুক্তিবাক্য কাকে বলে, এদের মধ্যে কি পার্থক্য কি কি রয়েছে। আজকের বিষয় হলো অধ্যায় নাম্বার তৃতীয় অধ্যায় যুক্তির উপাদান, ১২টি ক্লাসের মধ্যে আজ আমাদের সপ্তম ক্লাস অর্থাৎ তৃতীয় অধ্যায়ের সপ্তম ক্লাস। আজকের আলোচ্য বিষয় হলো অবধারণ ও যুক্তিবাক্য। দেখো এই অধ্যায়ের প্রধান প্রধান শব্দসমূহ যা দেখিয়েছিলাম, যা রিমাইন্ডার: পদ, বাক্যার্থ, যথার্থ, সরল পদ, যৌগিক পদ, বিশিষ্ট পদ, সামান্য পদ, সমষ্টিবাচক পদ, উদ্দেশ্য, বিধেয়, সংযোজক, নিরপেক্ষ, সাপেক্ষ, প্রাকল্পিক, বৈকল্পিক, ব্যাপ্যতা, রূপান্তর, বিরোধিতা, যথার্থক, এ, ই, আই, ও বাক্য, বিরুদ্ধ পদ, অবধারণ, সদর্থক এবং এস, ই, বি, আই, এন, ও, পি। তো এই শব্দগুলোর প্রাথমিক সংজ্ঞা তোমরা মুখস্থ রাখবে, তাহলে খুব সহজেই তোমরা বুঝতে পারবে। তো আমরা চলে যাচ্ছি পরের টপিকসে। দেখো এই পাঠ শেষে আমরা কি শিখব, অর্থাৎ আমরা সপ্তম ক্লাস শেষে আমরা যা শিখব তা হলো অবধারণ ও যুক্তিবাক্যের মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারবো। তো অবধারণ কোনগুলো আর যুক্তিবাক্য কোনগুলো, বা এবং অবধারণ মানে যুক্তিবাক্যের যে পার্থক্য কি, আমরা এই বিষয়ে জানতে পারবো, বা অবধারণ কাকে বলে এটা আমরা এই ক্লাসে জানতে পারবো। দেখো পাঠ নাম্বার ৭, অবধারণ ও যুক্তিবাক্য। দেখো অবধারণ কি মানসিক বিষয়, অর্থাৎ অবধারণ একটা কি বিষয়? মানসিক বিষয়, একটা মনের বিষয়। দুটি ধারণার মধ্যে স্বীকৃতি অস্বীকৃতিমূলক মানসিক অবস্থাকে অবধারণ বলে। তবে এটুকু মুখস্থ রাখতে পারি সংজ্ঞাটা, অবধারণের সংজ্ঞা অর্থাৎ কোনো একটি ধারণা সম্পর্কে অন্য একটি ধারণা মনে মনে স্বীকার বা অস্বীকার করাই হলো অবধারণ। যেমন আমরা কি বলতে পারি, আমরা যখন বলি আর্সেনিক হয় বিষাক্ত, অর্থাৎ আর্সেনিক হয় বিষাক্ত, তখন মনে মনে আর্সেনিক ধারণাটির ক্ষেত্রে বিষাক্ত ধারণাটি স্বীকার করি। অর্থাৎ আমরা যখনই বলি আর্সেনিক হয় বিষাক্ত, তখন কি এই এই আর্সেনিকের ক্ষেত্রে একটা যে আমরা কি এই বিষাক্ত কথাটা কি করি, মনে মনে ধারণাটি স্বীকার করে নেই যে আর্সেনিক হয় বিষাক্ত, ক্ষেত্রে বিষাক্ত ধারণাটি স্বীকার করি। আমরা যখন বলি কি মানুষ নয় অমর, তাহলে কি মানুষ নয় অমর, তখন আমরা মনে মনে মানুষ ধারণাটির ক্ষেত্রে অমরত্ব ধারণাটিকে অস্বীকার করি। এই অমরত্ব কি করি, মানুষের ক্ষেত্রে কি করি, অস্বীকার করি। এভাবে মনে মনে দুটি ধারণাকে সংযুক্ত করাকেই বলে অবধারণ। তাহলে এভাবে কি এই মনে মনে দুটি ধারণাকে সংযুক্ত করাকে বলে অবধারণ। এই যে দুইটি ধারণাকে, অর্থাৎ দুটি ধারণা বলতে কি বোঝায় এখানে, একটা হলো কি মানুষ সম্পর্কে ধারণা, একটা হলো অমরত্ব সম্পর্কে ধারণা। এই মানুষ এবং অমর এই দুটি ধারণাকে আমরা যে সংযুক্ত করলাম, এই সংযুক্ত করাই হলো আমাদের কি, কাকে অবধারণ বলে। অর্থাৎ আমরা মানুষ বলার সময় মানুষ নয় অমর এই কথা বলার সঙ্গে সঙ্গে কি হয়, আমাদের মানুষ যে অমর নয় এই কথাটা কি আমরা কি করি, অস্বীকার করি। তো আমরা মানুষ নয় অমর এই কথা বলার সঙ্গে সঙ্গে মানুষ সম্পর্কে কি বলি, মানুষ যে অমর নয় এই কথাটা আমরা কি ধারণাটি কি ক্ষেত্রে অমরত্ব ধারণাটি অস্বীকার করি। এই মনে মনে যে আমরা স্বীকার করে নিলাম যে মানুষ নয় অমর, এই মানুষ যে অমর নয় এই কথাটি আমরা যে মনে মনে স্বীকার করে নিলাম, এটাই হলো অবধারণ। যেহেতু অবধারণ কি একটি মানসিক বিষয়, তো এখানে কোনো লিখিত কোনো থাকবে না, প্রমাণ বা ডকুমেন্টস কিছু থাকবে না। এটা মানুষ নয় অমর এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আমাদের কি মানুষ নয়, মানুষ যে অমর
মানুষের ক্ষেত্রে যে অমরত্ব কথাটি রয়েছে, যে আমরা যে অস্বীকার করছি, এটা কি মনে মনে অস্বীকার করব। যেমন আর্সেনিক হয় বিষাক্ত। এই আর্সেনিক হয় বিষাক্ত বলার সঙ্গে সঙ্গে কি আর্সেনিক যে একটা বিষাক্ত বিষয়, এই বিষয়টা কি আমাদের মনে মনে একটা কি স্বীকার করে নেই যে আর্সেনিক হয় বিষাক্ত। এই কথাটা যে আর্সেনিক যে একটা বিষাক্ত এটাও আমরা কি করি মনে মনে স্বীকার করি। এই যে স্বীকারটা করলাম আমরা, এই স্বীকারটা হলো কি অবধারণ। সংযুক্ত করলাম আর্সেনিকের ক্ষেত্রে, এই বিষাক্ত বিষয়টা যে আমরা সংযুক্ত করলাম যে আর্সেনিক হয় বিষাক্ত। এই যে আর্সেনিক সম্বন্ধে আমরা বিষাক্ত কথাটা যুক্ত করে দিলাম আর্সেনিকের ক্ষেত্রে, এই যে যুক্ত করা বা ধারণাকে যুক্ত করলাম আমরা, এর সঙ্গে এই যুক্ত করাটা হলো কি অবধারণ। দেখো, টমাস যুক্তিবিদ টমাস বলেন কি অবধারণকে সংজ্ঞায়িত করা যায় মনের একটি কি ক্রিয়া হিসেবে, যার দ্বারা মন দুই বা ততোধিক ধারণাকে কি সংযুক্ত করে অথবা কোনো একটা সম্পর্কের বন্ধনে আবদ্ধ করে। যেমন আমরা এই আর্সেনিক হয় বিষাক্ত, এই বিষাক্ত আর্সেনিকের মধ্যে কি একটা কি বন্ধন করে দিলাম, যে কি একটা সম্পর্ক তৈরি করে দিলাম যে আর্সেনিক হয় বিষাক্ত। এই যে আমরা সংযুক্ত করলাম, বন্ধনে আবদ্ধ করে দিলাম, এটাই হলো কি অবধারণ। অবশ্য কি কেউ যুক্তিবাক্য অবধারণকে কি একই অর্থে ব্যবহার করেছেন। যেমন কি যুক্তিবিদ জোসেফ যুক্তিবাক্য ও অবধারণকে কি একই অর্থে ব্যবহার করেছেন। তিনি অবধারণের যে সংজ্ঞা দিয়েছেন তা মূলত কি যুক্তিবাক্যেরই সংজ্ঞা। তার মধ্যে কি এই ধরনের পার্থক্য মূলত কি ভাষাগত ব্যাপার। একে যুক্তিবাক্য বলা হোক আর অবধারণই বলা হোক, এই দুটি দিয়ে কি যদি একই বিষয় বোঝানো হয় তাতে দোষের কিছু নেই। তবে কি কোহেন ও হেগেল অবধারণ ও যুক্তিবাক্যের মধ্যে পার্থক্য করাকে জরুরি মনে করেছেন। তারা কি বলেছেন, যেভাবে আমরা বাক্য ও যুক্তিবাক্যকে আলাদা করি, সেইভাবে কি আমাদের অবধারণ ও যুক্তিবাক্য আলাদা করা দরকার। আমরা এর আগে পড়েছিলাম যে বাক্য এবং যুক্তিবাক্য কি দুইটি আলাদা বিষয়। প্রতিটা যুক্তিবাক্য কি বাক্য, কিন্তু প্রতিটি বাক্যই যুক্তিবাক্য নয়। আমরা এইভাবে পড়েছিলাম যুক্তিবাক্য এবং বাক্য অধ্যায়ে পাঠে শিরোনামে। তো আমরা এখন পড়বো কি যে অবধারণ ও যুক্তিবাক্য। তাহলে আমাদেরকে আলাদা করা দরকার কি দরকার, তারা কি বলেছিলেন যে কোহেন ও হেগেল বলেছিল কি যে অবধারণ ও যুক্তিবাক্যকে আলাদা করা দরকার। তাহলে অবশ্যই অবধারণ ও যুক্তিবাক্য এক জিনিস নয় এবং অবশ্যই এদের মধ্যে পার্থক্য রয়েছে। যেমন অধিকাংশ যুক্তিবিদ অবধারণ ও যুক্তিবাক্যকে আলাদা করে দেখিয়েছেন। তার ভিত্তিতে অবধারণ ও যুক্তিবাক্যের মধ্যকার পার্থক্যগুলো নিচে সংক্ষেপে উল্লেখ করা হলো। তাহলে এখন আমরা দেখব যে অবধারণ আর যুক্তিবাক্যের মধ্যে পার্থক্যগুলো কি কি। দেখো, ১ নাম্বার কি হলো, দুটি ধারণার মধ্যকার কোনো সম্পর্কের স্বীকৃতি বা অস্বীকৃতি অথবা সংযোগমূলক মানসিক অবস্থা হলো অবধারণ। দেখো, এখানে সবসময় এখানে মানসিক অবস্থাকে বোঝানো হয়েছে এবং যার কোনো লিখিত বা ডকুমেন্টস প্রমাণ নেই। সেটা হলো কি মানসিক অবস্থা, একটা মনের বিষয়। এটা কি দুটি ধারণার মধ্যকার কোনো সম্পর্কের স্বীকৃতি বা অস্বীকৃতি। আর পক্ষান্তরে কি দুটি পদের মধ্যে কি, এটা হলো দুটি পদের মধ্যে, আর এটা কি দুটি ধারণার মধ্যকার। তাহলে দুটি পদের মধ্যে সম্পর্ক জ্ঞাপন ভাষায় প্রকাশিত রূপ হলো যুক্তিবাক্য। তাহলে এখন পার্থক্য দেখো, পার্থক্য কি এখানে দুটি ধারণার মধ্যে কি সম্পর্কের স্বীকৃতি অস্বীকৃতি, আর হলো দুটি পদের মধ্যে সম্পর্ক এবং স্বীকৃতি অস্বীকৃতি। দুটি পদ আর হলো দুইটি কি ধারণার মধ্যে। ২ নম্বর দেখো, অবধারণ গঠিত হয় দুটি ধারণার সমন্বয়ে। তাহলে এখন দেখো, অবধারণ গঠিত হয় কি দিয়ে? দুটি ধারণার সমন্বয়ে কি গঠিত হয়? অবধারণ গঠিত হয়। আর অন্যদিকে কি যুক্তিবাক্যের মূল উপাদান হচ্ছে কি পদ। আর দুটি পদের স্বীকৃতি অস্বীকৃতিমূলক বিবৃতি হচ্ছে কি যুক্তিবাক্য। তাহলে এক কথায় আমরা ডাইরেক্ট বলবো কি যে অবধারণ গঠিত হয় দুটি ধারণার সমন্বয়ে, আর যুক্তিবাক্য কি গঠিত হয় দুটি কি পদের সমন্বয়ে। তাহলে কি অবশ্যই একটা পার্থক্য রয়েছে যে এখানে হলো কি ধারণার সমন্বয়ে গঠিত হয়, আর এখানে কি পদের সমন্বয়ে গঠিত হয়। ৩ নাম্বার দেখো, অবধারণ যুক্তির অংশ হতে পারে না। তাহলে কি হতে পারে না? অবধারণ কি হতে পারে না? যুক্তির অংশ হতে পারে না। কেননা কি তার অবস্থান কি মনের মধ্যে। সেটি অনুমানের বিষয় হতে পারে, কিন্তু যুক্তিবাক্য যুক্তির অংশ হিসেবে ব্যবহৃত হয়। দেখো, এখানে অবধারণ কি যুক্তির অংশ হতে পারে না। কেন হতে পারে না? তার অবস্থান কোথায়? মনের মধ্যে। আমরা শুধু মনে মনে স্বীকার করি। যেমন আর্সেনিক হয় বিষাক্ত। এই আর্সেনিক সম্পর্কে যে বিষাক্ত কথাটা আমরা স্বীকার করে নেই, এটা শুধু কি মনে মনে স্বীকার করে নেই। এই জন্য কি এটা শুধু মানসিক অবস্থা বা মনের অবস্থা, সেটি এই জন্য অনুমানের বিষয় হতে পারে না। কিন্তু কি যুক্তিবাক্য কি যুক্তির অংশ হিসেবে ব্যবহৃত হয়। ৪ নাম্বার কি প্রতিটি যুক্তিবাক্যের অন্তরালে কি অবধারণ থাকে। কি থাকে? প্রতিটি যুক্তিবাক্যের অন্তরালে অবধারণ থাকে, কিন্তু প্রতিটি অবধারণই যুক্তিবাক্যের আকারে প্রকাশিত হবে এমন নয়। দেখো, তাহলে প্রতিটি অবধারণ কি অবধারণে কি যুক্তিবাক্য হিসেবে প্রকাশিত হতে পারে না।
কতগুলো প্রকাশিত হতে পারে, কতগুলো প্রকাশিত হতে পারে না। কিন্তু কি প্রতিটি যুক্তিবাক্যের অন্তরালে কি অবধারণ থাকে, প্রতিটি যুক্তিবাক্য কি থাকে, অবধারণ আমরা করতে পারি, কিন্তু এই প্রতিটি অবধারণই যুক্তিবাক্যের আকারে প্রকাশিত হবে এমনটা নয়। ৫ নাম্বার দেখো, যুক্তিবাক্যের সুনির্দিষ্ট আকার আছে, কিন্তু অবধারণের আকার থাকা সম্ভব নয়। যুক্তিবাক্যের সুনির্দিষ্ট আকার আছে, কারণ এটি কি লিখিতভাবে আমরা প্রকাশ করি, আশ্রয় বাক্য ২টি, তারপর সিদ্ধান্ত গ্রহণ করি, যুক্তিবাক্যের সুনির্দিষ্ট আকার। কিন্তু কি অবধারণের আকার থাকা সম্ভব না, কারণ কি এটি একটি মানসিক অবস্থা, আর মানসিক অবস্থায় কোনো আকার থাকে না। ৬ নাম্বার দেখো, অবধারণকে কি মানসিক বিষয় বলে, এর কোনো অংশ নির্দিষ্ট করা যায় না। তাহলে কি অবধারণ যেহেতু একটি মানসিক বিষয়, অর্থাৎ মনের বিষয়, সেহেতু কি আমরা কোনো অংশকে নির্দিষ্ট করা যায় না, বা কোনো অংশ ভাগ করতে পারি না। কিন্তু কি যুক্তিবাক্য কি উদ্দেশ্য, বিধেয়, সংযোজন এই ৩ ভাগে ভাগ করা যায়। তাহলে যুক্তিবাক্য কি করা যায়, উদ্দেশ্য, বিধেয়, সংযোজন ভাগ করা যায়, কিন্তু এই অবধারণকে কি করা যায় না, কোনো এই উদ্দেশ্য, বিধেয়, সংযোজন কোনোভাবেই কিন্তু কি নির্দিষ্ট কোনো অংশ ভাগ করা যায়, কেননা কি এটি মানসিক বিষয়। ৭ নম্বর দেখো, অবধারণের সত্য মিথ্যা বৈজ্ঞানিকভাবে যাচাই করা সম্ভব নয়। কেননা এটি একটি কি মানসিক ব্যাপার, আর মানসিক বিষয় কখনো কি বৈজ্ঞানিকভাবে কিভাবে করা যায় না, যাচাই বাছাই করা সম্ভব হয় না, কিন্তু যুক্তিবাক্যের সোজা যাচাই করা সম্ভব। ৮ নম্বর দেখো, যে অবধারণের পরিসর তুলনামূলক কি যুক্তিবাক্যের চেয়ে বেশি, পক্ষান্তরে কি যুক্তিবাক্যের পরিসর অবধারণের তুলনায় সংকীর্ণ। তাহলে কি অবধারণের অবধারণের পরিসর কি তুলনামূলক কি যুক্তিবাক্যের চেয়ে কি বেশি, তাহলে অবসর এক কথায় অবধারণের পরিসর হলো বেশি, আর হলো যুক্তিবাক্যের পরিসর হলো সংকীর্ণ। ৯ নাম্বার দেখো, যে অবধারণ হলো কি চিন্তার ব্যক্তিগত বা আত্মগত দিক, তাহলে কি অবধারণ হলো কি চিন্তার ব্যক্তিগত বা আত্মগত দিক, আর পক্ষান্তরে যুক্তিবাক্য হলো কি চিন্তার বাস্তব প্রকাশ, তাই তা বস্তুগত। তাহলে কি অবধারণ হলো কি চিন্তার বিষয়, এটা ব্যক্তিগত কি ব্যক্তিগত চিন্তার দিক, এটা আমি প্রতিটা মানুষ প্রতিটা আলাদা চিন্তা করে, শুধু চিন্তা করতে পারবে। কিন্তু পক্ষান্তরে কি হলো যুক্তিবাক্য কি চিন্তার ভাব প্রকাশ করা, চিন্তার কি বাস্তব প্রকাশ, আমরা যে মনে মনে চিন্তা করি, এই চিন্তাটা কি করব আমরা বাস্তবে কি প্রকাশ করব, এই প্রকাশ করার কারণে তাই হলো এটা বস্তুগত, যদি এটা দেখা যায়, বোঝা যাচ্ছে, সবকিছু করা যাচ্ছে, তাই হলো বস্তুগত। এবং বস্তুগত বলতে কি পৃথিবীতে যে জিনিসগুলো আছে বা সত্য মিথ্যা যাচাই করা যায়, এগুলো হলো বস্তুগত। ১০ নম্বর দেখো, যে অবধারণ কোনো সুশৃঙ্খল বিষয় না হতে পারে। তাহলে কি হতে পারে না, অবধারণ সুশৃঙ্খল কোনো বিষয় হতে পারে না, কেননা অবধারণের কোনো কি অপরিহার্য রূপ নেই, কারণ এটাকে মনের বিষয়। কিন্তু যুক্তিবাক্য একটি সুশৃঙ্খল বিষয়, তাই যুক্তিবাক্যের সুনির্দিষ্ট রূপ রয়েছে, তাই কি যুক্তিবাক্য সুশৃঙ্খল বিষয় রয়েছে এবং এর সুনির্দিষ্ট বিষয় রয়েছে, যেমন কি ওই যে যেমন বললাম না, এখানে উদ্দেশ্য, বিধেয়, সংযোজন একটা রূপ রয়েছে, কিন্তু এরকম কোনো রূপ কি নেই, অবধারণের মধ্যে নেই। তাহলে এরূপ সবসময় উদ্দেশ্য, সংযোজন, বিধেয় আকারে প্রকাশিত হয়। তাহলে এরূপ সবসময় কি এই যে যুক্তিবাক্য কিভাবে প্রকাশিত হয়, উদ্দেশ্য, সংযোজন, বিধেয় এইভাবে প্রকাশিত হয়, কিন্তু অবধারণ কি এইভাবে কোনো প্রকাশিত হয় না, এটা মনের বিষয়। তো আমাদের এই তাহলে অবশ্যই আমরা বুঝতে পেরেছি আসলে অবধারণটা কি এবং যুক্তিবাক্য কি। অবধারণ কি হলো, অবধারণ হলো সবশেষে বলতে পারি আমরা যে অবধারণ হলো কি একটি মানসিক বিষয়, যা দুটি ধারণাকে কি করে সংযুক্ত করে বা সংযুক্ত করে স্বীকার বা অস্বীকার করে। আর যুক্তিবাক্য কি দুটি পদকে কি সংযুক্ত করে, পদকে আর দুটি কি ধারণাকে। তো আমাদের এই কাজ শেষে দলীয় কাজ হলো আমাদের অবধারণ ও যুক্তিবাক্যের পার্থক্যসমূহ দলীয়ভাবে শ্রেণীতে ছকে উপস্থাপন করো। তাহলে তোমরা এটা বাড়িতে ট্রাই করবে যে কি অবধারণ ও যুক্তিবাক্যের পার্থক্য সমূহ, যে পার্থক্য পড়ালাম 10টা, এই 10টা দলীয় শ্রেণীতে ছক আকারে উপস্থাপন করবে, 5টি করে, অথবা তোমরা একজনই 5টি করে, বা তোমরা বাড়িতে ট্রাই করতে পারো 5টি করে, যে তোমরা 5টি করে 5টি কি অবধারণ ও যুক্তিবাক্যের পার্থক্য তোমরা কি করে খাতায় লিখবে মুখস্থ করে, তাহলেই হবে। তো ক্লাস এই পর্যন্ত সমাপ্ত, আমাদের 7ম ক্লাস সমাপ্ত, আর তোমাদের 8ম ক্লাসের আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।